আন্দোলন চালিয়ে যাওয়া আমাদের জন্য কতটা কষ্টকর ছিল আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা মানুষ জানে। এবং যেই ছাত্র জনতার ঢল আমরা জুলাই অগাস্টে দেখেছি সেটা তারই প্রতিফলন ছিল। মায়ের ডাক অর্গানাইজেশন এই প্ল্যাটফর্ম বিগত 1.5 যুগেরও বেশি সময়ে যাদেরকে গুম করা হয়েছে, আমার ভাইদের মতো যাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে শুধুমাত্র ভিন্ন দল করার কারণে, ভিন্ন মত পোষণ করার কারণে, বিএনপি, জামাত এবং অন্য যে কোনো দলের যে কোনো সাধারণ মানুষকে, এবং এখানে সাংবাদিক, লেখক, কাউকে বাদ দেওয়া হয়নি যাদেরকে অবৈধভাবে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে ইললিগাল ভাবে কাস্টডিতে রাখা হয়েছে বিভিন্ন টর্চার সেলে, বিভিন্ন সিক্রেট ডিটেকশন সেলে, যেগুলো আমরা এখন শুনতে পাই। যারা গুম হয়েছিলেন তারা ফেরত আসার পরে তাদের কাছ থেকে যে ভয়ঙ্কর রকম বর্ণনা শুনি আমরা আয়না ঘরের এবং সিক্রেট ডিটেকশন সেলগুলার, সেইগুলা নিয়ে আসলে এই ট্রমাটা নিয়েই কিন্তু এই যে বাংলাদেশের হাজারো ভিকটিম ফ্যামিলি বিগত 1.5 যুগেরও বেশি সময় ধরে পার হচ্ছে। এবং আজকের আয়োজনের যে আমরা ফিউচার অফ বাংলাদেশ যেটাকে এস্টাবলিশিং এর জায়গায় দেখতে চাচ্ছি, আমার কাছে মনে হয় যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এরপরে আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি এখানে একটা পরিবর্তন আমার জায়গা থেকে আমি দেখি যে আমি আজকে কথা বলতে পারছি আপনাদের সামনে। আগে আমাকে দাঁড়াতে হলে শুধুমাত্র আমার হারিয়ে যাওয়া যে তুলে নিয়ে গেছে র্যাব, সেই ভাইয়ের ছবি নিয়ে আমার সাথে যেই হাজারো মা ছিলেন, শিশুরা ছিলেন, সন্তানরা যাদের বাবাদের ছবি ধরে দাঁড়াতেন তাদেরকে দাঁড়াতে দেওয়া হতো না। এই ইনস্টিটিউশন, এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, এরই একটা অডিটোরিয়ামে গত অগস্ট মাসে আমরা যখন গুম হয়ে যায় স্বজনদের স্মরণে 30 অগস্ট হলের দরজাটা সকাল থেকে বন্ধ করে রাখা হয়েছিল। তারপরে এর আগে মানে হাজারবার আমার পরিবারের সবাইকে ডিজেফাই থেকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থেকে ফোন দেওয়া হয়েছিল আগামীকালকের প্রোগ্রাম যেন না হয়। কিন্তু আমি বলবো ভিতরে আসলে এতটা সাহস ছিল বা এতটা আকাঙ্ক্ষা ছিল যে জানার আমার ভাইদেরকে যে তুলে কি করা হচ্ছে, তাদেরকে কোন সিক্রেট ডিটেকশন সেলে রাখা হয়েছে, আমাদের আওয়াজ যদি বন্ধ করে দিতে পারে তাহলে ওই ফ্যাসিস্ট রেজিম সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা এসেছিলাম, আমাদের সাথে হাজারো পরিবার এসেছিল, আমরা করেছিলাম প্রোগ্রামটা বিগত 30 অগস্টে। তো এইভাবে অনেক কষ্ট করে আমাদেরকে বিগত 1 যুগ ধরে দাঁড়াতে হয়েছে। এবং এই কষ্টটা যে শুধু আমরা এখন গুম কমিশন হয়ে যাওয়ার পরে, ইন্ডিয়ান গভর্নমেন্টের তত্ত্বাবধানে যখন গুম কমিশন হলো, তারপরে জাতিসংঘের কনভেনশনে সাইন করা হলো যে মানবতা বিরোধী অপরাধ, যেটা গুম, যেটা অস্বীকার করে গেছে বিগত ফ্যাসিস্ট রেজিম, ক্ষমতাসীন রেজিম, বাংলাদেশে নাকি কোনো বিচারভুক্ত জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে। তো সেই জায়গায় অ্যাটলিস্ট এইখানে আসতে পেরেছি যে আবেদনগুলো করা হয়েছে 1600 বেশি গুমের আবেদন ইনকোয়ারি কমিশনে জমা হয়েছে। সংখ্যাটা কিন্তু আসলে গুম হয়ে যাওয়া আমরা যারা বুঝি, যখন আমরা ঢাকা বা ঢাকার বাইরে যাই, অনেক মানুষ আছে যারা এখনো তাদের তথ্যগুলা সামনে আনছেন না। এখনো তাদের মধ্যে আশঙ্কা আছে আমার তথ্যটা আনার পরে এর পরবর্তীতে যে সিকিউরিটিটা আমার দরকার, আমার পরিবারের দরকার, সেটা কি আমি পাবো কিনা আদৌ। কারণ 5 মাস পার হয়ে গেছে, আমরা জানি আমাদের চোখের সামনে জুলাই যে গণহত্যা করা হয়েছে আমার ছাত্র জনতা, শ্রমিক, আমাদের সকল ভাই বোনদেরকে, এবং তাদের আমাদের চোখের সামনে গুলি করা হলে কতগুলো পুলিশ অফিসারকে এখনো পর্যন্ত আসলে অ্যারেস্ট করা হয়েছে। এবং বিগত 15 বছরের বেশি সময় আমরা জানি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং রেকর্ডেড নাম্বারটাই হচ্ছে 4000-এর কাছাকাছি, এবং গুমের সংখ্যাটা যদি ধরেন আবেদনের ভিত্তিতে 1600, আমার মনে হয় এটা অনেক বেশি। শাপলা চত্বরে যেই গণহত্যা চালানো হয় আপনারা জানেন 2013 সালের মে মাসে, এর আগে যে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড করা হয়, বিডিআর হত্যাকাণ্ডের নামে যে গণহত্যা করা হয় সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে, তো প্রত্যেকটা গণহত্যা, প্রত্যেকটা এরকম মানে বিরাট মানবাধিকার লঙ্ঘনগুলোর পিছনে ফ্যাসিস্ট রেজিমের অনেক বড় মেকানিজম বা প্ল্যান কাজ করত। এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতাসীন থাকার জন্য
একটা ভয়ের সংস্কৃতি কায়েম করার জন্য ফ্যাসিস্ট রেজিম এই